কেটে দিয়ে আবার ঢুকছি আর কি। কাটেও না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হেলথ অ্যান্ড পিওর ওয়েলনেস পরিবারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আমিনুর। আজকে আমাদের শুক্রবার, সাপ্তাহিক আড্ডার দিন। আজকে আমাদের আড্ডার পূর্ব ঘোষিত বিষয় ছিল ল্যাকক্যান। ল্যাকক্যান সম্পর্কে আমরা ইনশাল্লাহ আজকে আলোকপাত করব। তার আগে একটা কথা বলে নিই, হচ্ছে অনেকে যারা আমাদের সাথে নতুন জয়েন্ট হয় তারা আমাদেরকে রিকোয়েস্ট করে যে পলিকেস্ট মেডিসিন নিয়ে আলোচনা করার কথা। এখন এই ক্ষেত্রে হয় কি, আহ, আপনারা জয়েন করছেন নতুন, আমার তো প্রোগ্রাম এই মানে অল্প দিন হচ্ছে শুরু করি নাই, অনেকদিন যাবৎ চলতেছে। এই চলার মাঝে আমরা অনেক মেডিসিনই আলোচনা করে ফেলছি। এখন আমরা চেষ্টা করি যে আলোচনা করা হয়নি এরকম বিষয়গুলোকে নিয়ে আবার আলোচনা করার। তার মানে কি ওই পলিকেস্ট মেডিসিনগুলো আলোচনা করব না, না করব, আবারও করা হয়, মাঝে মধ্যে সেটা করা হয়। আর একদম শেষ হয়ে গেলে তখন তো আবার প্রথম থেকে শুরু হবেই। আহ, যে যেটা করছে সে তার অপোজিট অন্য মেডিসিন করবে। তো এই ক্ষেত্রে আবার দেখতেছি আরেকটা মজার বিষয়, যারা এই ধরনের পলিকেস মেডিসিন নিয়ে আলোচনা করার কথা বলে তারা ওই একটা দিনই থাকে, তারপরে আর তাদেরকে খুঁজে পাওয়া যায় না। এইটা একটা বিষয় আমি লক্ষ্য করছি। তো যা হোক, আজকে আমাদের আলোচক আব্দুল মোতালেব ভাই। আব্দুল মোতালেব ভাই ল্যাকক্যান উপস্থাপন করবেন। আপনারা আগে থেকেই জানেন যে ল্যাকক্যান সম্পর্কে আমাদের আজকে আলোচনা হবে, আগেই সবাইকে মেসেজ দেওয়া হয়েছে। আপনাদের যাদের প্রশ্ন থাকবে আপনারা প্রশ্ন করবেন, কথা বলবেন। সবসময় আমরা যেটা বলি, কথা বললে প্রোগ্রামটা প্রাণবন্ত হয়। আর কথা না বললে, একতরফা হলে মনে হয় যে অনেকটা একতরফা হয়ে গেল। তো আপনারা আপনাদের ভালো লাগা, ইচ্ছা অনিচ্ছা, আহ, কথাগুলো আমাদের সাথে শেয়ার করবেন। আমরা চেষ্টা করব যদি আমাদের জবাব জানা থাকে জবাব দেওয়ার জন্যে, অথবা আপনাদের কাছ থেকে আমাদের কিছু শোনার আছে, কিছু জানার আছে। আপনারা আমরা আলোচনা করলাম, আলোচনার মাধ্যমে আমরা অনেক কিছু শিখতে পারবো বলে আমি আশা করি। শুধু এটা অতীতেও দেখা গেছে যে আলোচনা করলে, আপনারা দেখছেন আগে আলোচনা করলে অনেক জিনিসই পরিষ্কার হয়। হয়তো যেটা আমার জানা ছিল না সেটা আমার জানা হয়ে গেল, যেটা আপনাদের জানা থাকবে না সেটা আপনাদের জানা হয়ে যাবে। একই অজুহাতে সবার শেখা হয়ে যাবে। আলোচনার পরেও যাদের প্রশ্ন থাকবে তারা প্রশ্ন করবে, আলোচনার মাঝে তো করতে পারবেনি। আমরা তো বলি আপনাদেরকে যে আলোচনার মাঝপথে আমাদেরকে থামা যান, কোনো সমস্যা নাই, আমরা ইনশাল্লাহ তখনই উত্তর দেবো আপনাদেরকে। আর আরেকটা বড় বিষয়, আপনাদের এই যে পলিটেস্ট মেডিসিন নিয়ে আলোচনা করা যে কথাটা থাকে না, যে কথাগুলো হয় সবাই বলে, দু একজন যখন আসে তখন পলিটেস্ট আমরা তো ধারাবাহিকভাবে আলোচনা করতেছি। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে যে আমরা তো শুধু আপনাদের জন্য আলোচনা করি না, প্রথমত আমাদের নিজেদের জন্য আলোচনা করি। যখন কোনো মেডিসিন দেখা যায় যে আমি বুঝি নাই ভালো, বা কোনটা করা হয়নি, তখন করতে গেলে কি হয়, নতুন নতুন তথ্য আমরাও জানি, আমরাও বুঝি, বোঝার পরে তো বিষয়গুলো নোট করি। সেজন্য প্রথমত লাভবান আমরা নিজেরা হই। সেজন্য এখানে আমাদের লাভেরও একটা বিষয় আছে। আমরা দেখবো যে আমাদের করা হয়নি কোন মেডিসিনগুলো, সেটি আগে করার চেষ্টা করব। কারণ সেটা করতে যায় দেখা যাবে সেখানে আমাদেরও শেখা হয়ে যাবে। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে যে আপনারা কতটুকু বেনিফিটেড আমি জানি না এই প্রোগ্রাম থেকে বা এই আলোচনার মধ্যে থেকে, তবে যদি বেনিফিটেড না হতে পারেন তাহলে আমাদের উদ্দেশ্য ব্যাহত হবে। আমরা আশা করব আমাদের এই আলোচনা থেকে, প্রোগ্রাম থেকে আপনারা কিছু বেনিফিট পাবেন, ইনশাল্লাহ পাবেন। এবং আলহামদুলিল্লাহ আমরা বেনিফিট পাই। আমি আব্দুল মোতালেব, আমরা যখন প্র্যাকটিস জীবনে আমরা প্রয়োগ করি, আলহামদুলিল্লাহ আমাদের জন্য খুবই হেল্পফুল হয় এই প্রোগ্রামটা। আমাদের প্রোগ্রাম আমাদের নিজেরই অনেক কাজে আসে। তো আমি আর কথা না বাড়াই আমরা মূল আলোচনা চলে যাব। আব্দুল মোতালেব ভাই, আপনি আপনার লাইক কেন উপস্থাপন করবেন। আসসালামু আলাইকুম। হেলথ অ্যান্ড পিওর ওয়েলনেস এর পক্ষ থেকে আবারও আপনাদেরকে স্বাগত।
তার আগে আমি একটু বলে নিই যে আলহামদুলিল্লাহ আমিনুল ভাই যেহেতু বললো যে আমরা কেমন আসলে উপকৃত হই প্র্যাকটিস জীবনে, তারই ধারাবাহিকতায় ভাবে আজকে আমি একটা নতুন রোগলিপি শেয়ার করেছি এবং একটা রোগীর সাক্ষাৎকারও নিয়েছি, আপনারা পরবর্তীতে দেখেন আর কি। তো যাই হোক, আমরা মূল আলোচনায় যাই। আজকের বিষয়বস্তু ল্যাককেন অথবা ল্যাকটেনি নাম, এটা হচ্ছে পুরো নাম, আর ল্যাককেন আমরা সহজেই বলতে পারি। কি থেকে এই ওষুধটা তৈরি আপনারা জলজন্ত চোখের সামনেই দেখতে পাচ্ছেন, একটা কুকুরের দুধ থেকে এটা তৈরি। এটা প্রবীণ করেছে রেইজিক, ডাক্তার রেইজিক এটার সর্বপ্রথম পরীক্ষা করে, তারপর আরো অন্যান্য বড় ডাক্তাররা করে আর কি। আর রোগী গরম কাতর মায়াজমের দৃষ্টিকোণ থেকে যদি আমি বলি, তাহলে এটা সোডিক, সাইকোটিক এবং সিফিলিটিস এর মায়াজম আছে। তারপর তার মধ্যে সবচেয়ে বেশি আছে সাইকোটিকের মায়াজমটা, একটু বেশি গ্রেডিং এর দিক দিয়ে। আমরা সংক্ষিপ্ত ভাবে কি নোট একটু বলি, তাহলে পরে আপনাদের ল্যাককেনটা খুব সহজে উপলব্ধি করতে পারবেন। তার মধ্যে প্রথম লক্ষণ এবং খুবই গুরুত্বপূর্ণ একটা লক্ষণ, সেটা হলো যে পাশ পরিবর্তন করা। এটা একটা লক্ষণ। 2 নাম্বার, তার স্মৃতিশক্তি, বিচার বুদ্ধি দুর্বলতা থাকে, মাসিকের সময় তার গলা ব্যথা, স্তন ব্যথা এবং কাশি এরকম যদি থাকে, আর পেটে তার শূন্যতা বোধ থাকে বা ক্ষুধা থাকে, এবং তার মানসিক ভাবে সে বিভিন্ন ধরনের কল্পনা করে। তো আমরা এটা বিস্তারিত এখন যাব। তো বিস্তারিত যাওয়ার আগে কিছু মনীষীর কথা বলি, তারপরে আমরা শুরু করি। যেমন আমার পছন্দীয় ডাক্তার হচ্ছে ডক্টর কেন্ট। তার একটা ভাষণ, সে একটা কথা বলেছে এই ল্যাককেনকে নিয়ে। সে বলেছে যে প্রত্যেকটা প্রাণীর, যেহেতু এটা ওষুধ, ধরনের ওষুধ, অতএব আমরা সব ধরনেরই প্রাণীকে দুধ থেকে এটা পরীক্ষা করে তার মানে ফলাফলটা পাই। যেমন সে বানরের উদাহরণ দিয়েছে এক্সেট্রা। এটা করা তার ব্যক্তিগত মত পোষণ করেছে। তো এই ল্যাককেনের রোগীর বিষয়ে, ল্যাককেন ওষুধের বিষয়ে যখন এটা আবিষ্কার হয় বা যখন এটা মানে তৈরি হয়, তখন অনেক ডাক্তার এটাকে মেনে নিতে পারেনি। মেনে না কারণ অন্যতম কারণ, কুকুরের দুধের মতো না, কুকুরের মতো একটা দুধ আমাদের হোমিও ওষুধের মধ্যে থাকবে, লজ্জাজনক আর কি হতে পারে, এরকম ঠিক। বা অনেকের তো একটু আমিনুল ভাই, আপনাকে আমি দেখতে পাচ্ছি না। আমি লাইনে আছি, মনে হয় আমার নেটের একটু ইয়া আছে, ভেজাল আছে, সেজন্য দেখা যাচ্ছে না। আচ্ছা, ঠিক আছে। তো যাই হোক, যে কথা বলতে লাগলাম, তো অনেকেই হচ্ছে এই ধরনের রুচিবোধ মনে হয় যে আসলে কুকুরের দুধ এটা কেমন জানো, এটা অনেকের তো রুচি বিষয় আছে। তো তারই মধ্যে একটা উল্লেখযোগ্য একটা ডাক্তার, ডাক্তার ন্যাশ, উনিও কিন্তু এই এই ওষুধটাকে তার প্রথম স্থানে জায়গা দেন। প্রথম দিকে তার এই ওষুধটাকে হচ্ছে জায়গা দেয়নি। তার মন্তব্য ছিল যে কুকুরের মতো দুধ একটা লজ্জাকর একটা বিষয়, যে আমরা কুকুরের দুধটাকে হোমিও ওষুধের মধ্যে স্থান দেব। এই বিষয়গুলানের উপরে তার একটা ইতস্ত বোধ হয়, কিন্তু পরবর্তীতে তার মনে মানে তার মনে মনে উদয় হয় যে না, সবকিছুই পরীক্ষা করে দেখব, যে আসলে যেটা ভালো সেটা গ্রহণ করব। এটাই মন তার স্থির করে এবং সে পরীক্ষা করতে মন স্থির করে, এবং প্রথম তার হচ্ছে পরীক্ষা প্রবাহিত যেটা বাত রোগ হচ্ছে সেটা। কিন্তু দুঃখের বিষয় এই যে তিনি 2 সপ্তাহ ধরে অনেক চেষ্টা করেছে, তারপরও সে ব্যর্থ এবং তার সে হাল ছাড়েনি। তার পরবর্তীতে সে অন্যান্য রোগের উপর সে পরীক্ষা করে
তো পরীক্ষা করার মধ্যে তার সর্ব যদি লক্ষণ যেটা বলেন তাহলে বাত বিষয়ে, তো প্রথম তার রোগী যে বাত বেদনা বা এক সন্ধি থেকে আরেক সন্ধি পর্যন্ত ব্যথাটা দৌড়ে বেড়ায়, হ্যাঁ, পাশ পরিবর্তন করে। তো তিনি তাকে সর্বপ্রথমে পালসিটিলা দেওয়া হয়। পালসিটিলা দেওয়ার পরে পালসিটিলা সম্পূর্ণটাই ব্যর্থ হয়, এবং ব্যর্থ হওয়ার পরে পরে হচ্ছে সে লক্ষ্য করে যে এক স্থান থেকে অন্য স্থানে যখন চলে যায়, এক স্থান থেকে আরেক স্থানে যখন চলে যায়, এটা আড়াআড়ি ভাবে হতে পারে। কেউ কিছু বললেন? আচ্ছা, বললে অবশ্যই হাত তুললেন, তাহলে পরে আমার জন্য একটু বেশি ভালো হয়। যাই হোক, তার পরবর্তীতে এক হাঁটু থেকে অন্য হাঁটু, এবং প্রথমে ডান হাঁটু, পরে বাম হাঁটু, এইভাবে পরিবর্তন হয়। এই একটা লক্ষণকে কেন্দ্র করে সে ল্যাকক্যান সিএম দেয়, তাতে সে দ্রুত গতিতে আরাম বোধ হয়। আরো একটা কিছু, আরেকটা লক্ষণ, আরেকটা রোগী, সেটা হলো যে তার উৎকৃষ্ট একটা স্কারলেন্টেনার গলা ছিল, এবং এই বেদনার সঙ্গে খুব বেশি অস্থিরতা ছিল। সেই অস্থিরতা সর্বদা এপাশ ওপাশ করতে থাকে, মানে এই এপাশ ওপাশ করতে থাকে। তো এই অস্থিরতা সেহেতু সে রাস্তাটাই প্রাধান্য দিয়েছিল, কিন্তু রাস্তাকে তাকে উপশ্রম বা ভালো করতে ব্যর্থ হয়। ব্যর্থ হওয়ার পরে এই রোগীকেও যখন সে পরবর্তীতে আবার সে লক্ষ্য করলো, তখন তার গলা ব্যথার সাথে যে ব্যথা ছিল, সে ব্যথাগুলা মানে পরিবর্তন হয়। এই রোগীটাকেও সে হচ্ছে সিএম দিয়েছিল। তারপরে দ্রুত গতিতে তার গলা ব্যথা সেরে গেছে। আরেকটা উল্লেখযোগ্য রোগী না বললেই না এই নেসের, সেটা হলো যে একই বাড়িতে ভিন্ন ভিন্ন পরিবারের একটা রোগী, সেটা টনসিলের রোগী ছিল, টনসিলাইটিসের রোগী ছিল। দুইটা রোগী, একটা রোগী ডক্টর নেসের ইয়াতে আসে, দায়িত্বে আসে, আর আরেকটা হচ্ছে রোগীকে সুনামধন্য এলাপতির হাতে দেয়। তো যখন এই রোগী চিকিৎসাধীন ছিল, তখন সবারই তার হচ্ছে দৃষ্টি ছিল যে এই রোগীটা কার চিকিৎসাতে বেশি মানে দ্রুত গতিতে ভালো হয় এবং টনসিলটা যেন না পাকে, এই বিষয়ে সবারই লক্ষ্য ছিল। তো যখন এই রোগী নেক্সট যখন চিকিৎসাধীন ছিল, তখন প্রথম দিকে তার বাম, মানে যেহেতু মানে তার টনসিলটা খুবই খারাপ অবস্থা, মানে এত খারাপ অবস্থা সে কোন কিছু খাবার খাইতে পারত না, দুইজনেরই অবস্থা এরকম। তো যখন এই চিকিৎসা করে, তখন তার একদিকে টনসিলটা ভালো হয়, প্রথম দিকে বাম সাইডের দিকে ভালো হয়। পরবর্তীতে যখন দেখলো যে বাম সাইডেরটা ভালো, কিন্তু ডান সাইডেরটা আবার দেখা দিয়েছে, তখন নেস বলে যে যখন বাম সাইডেরটা ভালো হয়েছে, তখন ডান সাইডেরটাও ভালো হবে, এরকম একটা সে প্রত্যয় করে। ভাই কে কিছু বলছে? এরকমটি সে প্রত্যয় করে। তো পরবর্তীতে দেখে যে তার চিন্তাধারাটা সম্পূর্ণটাই বৃথা হয়, যে পরবর্তীতে ডানটা আবার ভালো হয়েছে, বাম দিকে আবার যায়। তখন সে আর দিবে মানে চিন্তাধারা না করেই সে দুপুরেই এই ল্যাকক্যান সিএমটা দেয়, এবং তারপরের দিনে সে রোগীটা আরোগ্য লাভ পায়, এবং পরের দিন থেকে সকালবেলা যেতে একটুকু কথা বলতে পারছিল না, সে স্বাভাবিকভাবে কথাবার্তা বলছিল এবং সে খাবার খাচ্ছিল। কিন্তু অপরদিকে যে রোগীটা ছিল, সেই রোগীটার খুব খারাপ অবস্থা ছিল, এবং কয়েক সপ্তাহ ওষুধটা লেগেছে। এটা হচ্ছে এই সকল পরীক্ষা নিরীক্ষা করার পরে একটা ওষুধকে তারা স্থান দেয়। এখন আমরা
হচ্ছে পরীক্ষা নিরীক্ষা না করে আমরা কিভাবে পরীক্ষা করি জানেন? আমাকে একটা ডাক্তার বলছে যে ভাই ব্যথা অবস্থায় কোন সময় লিডাম্পাল দিবেন না, যদি লিডাম্পাল দেন তাহলে আপনার ওই রোগীর ব্যথাটা বেড়ে যাবে। আমি বললাম যে এটা কিভাবে, আপনি এটা জানেন কোন অথেন্টিক ডাক্তারের কাছে? না ভাই আমি এটা নিজে পরীক্ষিত। আমরা এইভাবেই পরীক্ষা করি মানে ওদের। আচ্ছা এবারকার আমি আরেকটু বলি ডক্টর নেস কিভাবে পরীক্ষা করেছে সে বিষয়ে আমি একটু বলি। ডক্টর নেস পরীক্ষাটা কিভাবে করেছে, তার যে পরীক্ষার গবেষণা ঘর ছিল বা গোদাম ঘর ছিল তার 2 ঘন্টা পর পরে সে ওষুধটা ঝাঁকি দেয়, 200 বারের মতন ঝাঁকি দেয়, একটা করে বড়ি খাওয়ায়। 3টা হচ্ছে রোগী ছিল, তার মধ্যে 2টা যুবক আর একটা যুবতী। তো তারা কোন সময়ের জন্য দুধ, এই কুকুরের দুধ খাইতে রাজি ছিল না। পরবর্তীতে নেস যখন বুঝিয়ে সুঝিয়ে যখন খাইতে বলল তখন সে, একটা শিক্ষিত যুবক ছিল, সেই যুবক বলল যে নেকড়ে বাঘের যখন দুধ খেয়ে রুইমোলাস এবং রেমাস যখন মরেনি তখন আমিও এই ওষুধের এই ইয়েটা খেয়ে মরবো না। তো পরবর্তীতে 3 জনাই ওষুধ খাই, তার মধ্যে 3 জনের মধ্যেই গলা ব্যথা দেখা দেয় এবং পরবর্তীতে প্রথম যুবকের টনসিলটা এত বড় হয়েছিল যে বৃদ্ধাঙ্গুলের মতো হচ্ছে বৃদ্ধি হয়েছিল, বড় হয়ে গেছিল আর এবং তলানি পড়েছিল। আর হচ্ছে এটার ভয় দেখে দ্বিতীয় নাম্বার যে যুবক, সে যুবক আর সাহসে কোলায়নি, সে তখন ওই পরীক্ষাটা করতে দেয়। তো আর 3 নাম্বার যাই রোগী ছিল হচ্ছে যুবতী, তার হচ্ছে গলা ব্যথা ছিল এবং বেশ কিছু কাল ধরে হচ্ছে গলা ব্যথা ছিল এবং সাথে কাশি ছিল। তো এরা মানে এই সকল ডাক্তারেরা সজমিনে একটা রোগীকে পরীক্ষা নিরীক্ষা করে। এখন আমরা জানি না যে আসলে কোন রোগটা রোগী না, মানে নিরোগকে, এই রোগটা কি আমরা জানি না, আর আমরা পরীক্ষা করতে লাগি যে হ্যাঁ এই ওষুধটা দিলে পরা বেড়ে যায়। আমিনুল ভাই আপনাকে না দেখতে পেরে আমাকে একটু অস্বস্তি লাগছে। আমি তো আছি, আমি তো ইয়েতেই আছি, ক্যামেরাতে আছি, আমাকে অন্য সবাই দেখতে পায় তো। আমাকে কি অন্য আচ্ছা আচ্ছা, দেখা যাচ্ছে, অন্য কেউ দেখতে পাচ্ছেন? একটু কমেন্ট করেন তো। আমরা তো দেখতে পাচ্ছি আমিনুল ভাই। আচ্ছা, তাহলে রোহিত দাস ভাই কিন্তু আমাদেরকে দেখতে পাচ্ছে, আপনার সমস্যা। আমাকে দেখতে পাচ্ছে, আপনি আমাকে দেখতে তাই পাচ্ছেন নাকি? না। আচ্ছা আচ্ছা, আপনার হ্যাঁ নেট, আমার হতে আপনার পারে নেট নেটের ওখানে হয়তো সমস্যা বা হতে দুর্বল পারে। আছে। হ্যাঁ, আমি এখানে আপনাকে, আপনি যখন কথা বলছিলেন একটু বলিনি, সেটা হচ্ছে আজকে একটা মহিলা, আমি একটা পেশেন্ট দেখছিলাম, উনিও ডাক্তার। তো উনিও ডাক্তার, এখন আমাকে বলছে কি, একটা মহিলা আছে যে ও বলতেছে তো যে তার হচ্ছে শাশুড়ির জিভেতে ঘা হয়েছে, একটা ঘায়ে জিভ ফুলে গেছে, আমাকে বলছে নাইট্রিক অ্যাসিড দাও। উনি আমাকে বলছে। তা আমি বলছি কেন দিব? দিব তো অবশ্যই, কিন্তু কেন দেবো বলেন? তো বলছে কেন, জিভেতে ঘা হয়েছে ফুলে গেছে তাই নাইট্রিক অ্যাসিড দেবে। আমি বলছি, জিভেতে ঘা হয়েছে ফুলে গেছে সেজন্য নাইট্রিক অ্যাসিড দেবো? নাইট্রিক অ্যাসিডের মূল 4-5টা লক্ষণ বলেন আপনি, যে এই লক্ষণ থাকলে দিব। আর বলতে পারে না। বলছে আমি অত জানি না। বলছি, জানেন না তাহলে এই কথা বলছেন কেন আমাকে? তাহলে আগে জানতে হবে। নাইট্রিক অ্যাসিড আমি দিব ঠিক আছে, পণ্ডিত করতেছে ঠিক আছে, কিন্তু তাহলে বলতে হবে। অনেক পণ্ডিত আমাদের এরকম দেখা যায়, আমাদের অগোচরে, আমাদের গোপনে অনেকে অনেকে পণ্ডিতই করে, শুনি আমি, শোনা যায়, পরবর্তীতে এটা শোনা যায়। তাদের তাদের যদি, তারা যদি কিছু জানে থাকে এক্সট্রা, তাহলে আমাদেরকে শেখাক, সমস্যা নেই, আমরা শিখতে রাজি আছি। হ্যাঁ, আব্দুল মোতালেব ভাই। হ্যাঁ, তো যাই হোক, যে কথা বলছিলাম, আর আরেকটা কথা বলি, আমরা প্রতিনিয়ত শিখছি। বিশ্বজোড়া, আমরা প্রতিনিয়ত শিখছি, এই কথা বিশ্বজোড়া, সত্য। বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র, এটা আমি বিশ্বাস করি। আমিনুল ভাই, জি ভাই। এখন যে যতই পণ্ডিতই করুক হোমিওতে, জি ভাই। সিমটমে যদি না আসে কাজ তো হবেই না, কোনো লাভ নাই, একদম বিন্দু মাত্র লাভ কোনোভাবে। নাই। যে যত চেঁচামেচি করো, যত জোর জবরদস্তি করো, আগে সিমটমের সাথে মেলা লাগবে। জি জি জি, সেটাই।
যখন মিলবে তখন কাজ করবে, মিলবে না কোনো কাজ করবে না। খালি এই ক্ষেত্রে প্রকৃতির এখানে কোনো বাহাদুরি নেই, জি কোনো জি বাহাদুরি নেই। জি জি ঠিক বলেছেন। রুহিদাস দাদার কথার পরিপ্রেক্ষিতে আরেকটা কথা আমার ভিতরে আসছে, সেটা হচ্ছে এই সপ্তাহের কথা, 2-3 দিন আগের কথা। আমার মায়ের কাশির ক্ষেত্রে আমি তাকে কি দিয়েছি ওষুধ? ব্যাসিলিনাম। ব্যাসিলিনাম কত বড় মেডিসিন, কিন্তু ব্যাসিলিনাম ওখানে কাজ করে নাই। শেষে রাস্টক্স যখন খাইছে, আলহামদুলিল্লাহ কাশি ভালো হয়ে গেছে। চিন্তা করেন ব্যাসিলিনাম কত বড় মেডিসিন, আর রাস্টক কতটুকু মেডিসিন। তার কাছে সে কিছুই না, ছোট্ট একটা মেডিসিন, কিন্তু লক্ষণ আসলে ডিজার্ভ করতেছিল হচ্ছে রাস্টক্সকে। সেই জন্য ব্যাসিলিনাম কেন, ব্যাসিলিনাম মাদার খাওয়াই দিলেও লাভ হবে না, কিছুই হবে না। না, আমি আমি তো আমার রোগ লিপিতে তো আমি বললামই যে দেখেন ন্যাসের মতো ডাক্তারেরা প্রথমে পারসিটিলা দিল, তারপরে সেখানে ব্যর্থ হলো। জি জি ল্যাককেনের লক্ষণ পাইছে বলে ল্যাককেনের কাজ হয়েছে, অবশ্যই। তাছাড়া তো কাজ হয়নি, তাই না না? না না এরকমটি রাষ্ট্রকের বিষয়টা আসলো। যাই হোক, আহ, আমরা হ্যাঁ, আপনারা এইভাবে কথোপকথন করলে একটু ভালো লাগে। আর যদি কথোপকথন না করেন তাহলে আসলে ওইভাবে ভালো লাগে না। জি আমরা তো আসলে কাউকে শিখাতে আসিনি, আমরা আসলে শিখতে চাচ্ছি, তাই না? জি তো যাই হোক, আহ, আজকে আজকে আমাকে কিন্তু দারুণই অস্বস্তি লাগছে, বিশেষ করে আমিনুল ভাইকে না দেখতে পেয়ে। আমি জানি না আসলে কেন। হ্যাঁ, তো যাই হোক, যেহেতু আহ, আমি বরাবরই আগে মানসিক লক্ষণকে মূল্যায়ন করি, তারপরে আমরা হচ্ছে অন্যান্য লোকেশনের দিকে যাই। তো এই শ্যুটটা মূলত মানসিক লক্ষণের উপরে অনেকটাই প্রাদুর্ভাব বেশি অন্যান্য লক্ষণের চাইতে, জেনারেল লক্ষণের চাইতে। তো আমি শুরুতেই এর আগেও আমি বলেছি যে আমরা যে ওষুধ যেটাতে তৈরি সেটাকে অনেকটাই ফলো করলেই বোঝা যায় যে আসলে ওষুধটা কেমন হবে। তো এই ওষুধটা যেহেতু কুকুরের দুধ থেকে তৈরি, তাহলে স্বভাবটা অনেকটা কুকুরের মতন হওয়াটাই তো স্বভাব হতে পারে, তাই না? তো এই আলোকে আমি কিছু বলি। যেমন কুকুরের স্বভাব হচ্ছে, কুকুরের স্বভাব হচ্ছে যে তাদের খাদ্য বলেন, খাদ্য বা মার্জিত যে যেটাই বলেন তার প্রভুর প্রতি থাকে, মানে মনিবের উপরে আহ, মানে ভর করে থাকে আর কি। তার যে কোনো কাজটাকে সে মানে খুশি রাখতে চায়, মনিবকে খুশি রাখতে চায়, যেন তাকে মানে আদর যত্ন করে বা খাবারের ইয়ে করে। ঠিক তদ্রূপই এই ল্যাক কেন এরকমটি এরকমটি স্বভাব। তাদের কাজকর্ম বা নিয়ন্ত্রণ যেটাই বলেন, সেটা হচ্ছে তারা তাদের মনিবের মতো বেঁচে থাকে, তাকে আসলে কেউ পছন্দ করে না, তার এরকম একটা অনুভূতি। এদের কাজ যেমন, মানে কুকুরের কাজ যেমন আহ, দেখতে হবে দেখতে হবে, না হলে মানে কোন কদর থাকে না। কুকুরকে যেমন লাথি মেরে বের করে দেয়, এরকমটি আহ, এই যে সন্তুষ্টমূলক কাজ করে, এটা ল্যাকক্যানের একটা পশুর একটা অংশ। আচ্ছা, তবে কুকুর জানে যে যতই সংযত থাকুক আর সন্তুষ্ট রাখার চেষ্টা করুক না কেন, সে কোনোদিনই কোনো কাজে আসবে না, কোনোদিনই মানুষের সামনে মানুষের সমানও হতে পারবে না। এটা কুকুর খুব ভালোভাবে জানে, নিজেদেরকে খুব ক্ষীণ মনে করে। এই ল্যাকক্যানের রোগীও ঠিক তদ্রূপই, যে তারা যতই হচ্ছে মানে সন্তুষ্টমূলক ভাবে কাজ করুক আর যতই পরিপূর্ণ করুক, তারা সবসময় নিজেকে ক্ষীণ মনের হচ্ছে মনের ভাব নিয়ে থাকে। তারপর হচ্ছে ল্যাকক্যানের রোগীরা হচ্ছে আধিক্য বা প্রভাব বিস্তার করতে চায়। যেমন কুকুরেরা হচ্ছে ছোটদেরকে যেমন শাসন করে সে সর্বোচ্চ জায়গায় থাকতে চায়। আবার ওর চাইতে বেশি কেউ যদি রাগান্বিত হয় বা ওর চাইতে যদি বেশি আপনার হচ্ছে শক্তিধর হয়, তাহলে পরে খুব সহজে নত হয়। ঠিক ল্যাকক্যান আব্দুল আসলে মোতালেব ভাই, এখন কি আমাকে দেখতে পাচ্ছেন? এখন দেখা যায়। আচ্ছা ঠিক আছে। এখন দেখা, তো ঠিক তদ্রূপই ল্যাকক্যানের রোগীরাও এরকমটি তাদের ছোটদের প্রতি তারা হচ্ছে
প্রভাব বিস্তার করতে থাকে, এবং যারা ওদের চাইতে বেশি এখন রাগ, এখন দেখতে পান? হ্যাঁ দেখা যায়। আচ্ছা ঠিক আছে। তদ্রূপী তারা এরকমটি করতে থাকে, আর এ কারণে সে সব সময়ের জন্য আর ওর চাইতে যেই বেশি শক্তিধর বা যে বেশি রাগান্বিত তার কাছে সে মাথা নত করতে থাকে, আর তখনই সে তার মনে ক্রোধ জন্মে, তার মানে দুঃখ দুঃখ কষ্ট জন্মে। আর ঠিক সেই সময়তেই এই ল্যাক্যানে রোগীরা মনে করে যে আমি যথাযথ উপযুক্ত নাই, আমার হচ্ছে এরকমটি হচ্ছে পরিস্থিতি, বা এরকমটি হচ্ছে আমার জন্মটাই বৃথা অবস্থাতে। সে নিজেকে অত্যন্ত নোংরা বা বিরক্তি অনুভব করতে থাকে নিজের প্রতি, নিজের কাজকামের প্রতি। তার সে অত্যন্ত নিজেকে নিচু এবং নোংরা প্রকৃতিতে মনে করে। লেকিন শুধুমাত্র যে আমি যথেষ্ট নয়, এটা এই ঘৃণায় বা নিজেকে অত্যন্ত ঘৃণা করে বা একেবারে সে বাজে এরকমটা একটা অনুভূতি করে। যদি আপনি এই বিষয়ে বলি যে কালো ভাই, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? মাঝখানে পাওয়া যাচ্ছিল না, এখন শোনা যাচ্ছে। তো হতে পারে আমারই নেটের আজকে সমস্যা হতে পারে, তারপর মোবাইলের আজকে পরিস্থিতি খুব ভালো নাই। তো যাই হোক, যে কথাটা বলতে লাগছিলাম, যে একটা কালো মেয়ের যে মনে কষ্ট, সেই কষ্টটা হচ্ছে ল্যাক্কেনের কষ্ট। কালো মনের কেমন কষ্ট, যেমন কালো মনের যে কালো মেয়েদের যে কষ্টটা যদি অনুভব করতে পারে, তাহলে ল্যাক্কেনের রোগীরাও ঠিক তদ্রূপী কষ্ট এটা খুব ভালোভাবে উপলব্ধি করতে পারবে। হ্যাঁ, তো যেমন কালো মেয়েরা যেমন ফর্সা বোনদের দেখলে তাদের প্রতি যেমন তাদের মতো ফর্সা হওয়ার জন্য অত্যন্ত পরিশ্রম করে, বা সে সবসময় মানে, হ্যাঁ ভাই একটু বুঝাই বলতো। আমরা জানি যে জাতের মাইয়া কালো ভালো, আর তুমি বলে যে কালো মেয়েদের মনে কষ্ট বেশি, কিরকম ব্যাপারটা একটু বুঝাই বলতো। আচ্ছা, ওটাই আমি বলছি ভাই, যে ওটাই হলো যে আজকে কিন্তু আপনার সৌভাগ্য, আজকে হচ্ছে মুক্তার ভাই আছে, বাবুর ভাইও আছে। মানে বাবুল ভাই থাকে, আলহামদুলিল্লাহ বাবুল ভাই থাকে, তো মুক্তার ভাই আমাদের চিফ গেস্ট মনে করেন, আজকে মুক্তার ভাই আছে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। এখন আপনি কালো মেয়ের ঘটনা বলেন। ভাই মুক্তার ভাই তো এখন মানে মধ্যমণি বলবো না, আসলে আমাবস্যার চাঁদ বলবো আর কি। ভাই ভাই বাস দেওয়া শুরু হয়ে গেল নাকি? না ভাই, আমাবস্যার চাঁদ হয়ে গেছে, তো আপনাকে তো আসলে খুঁজে পাওয়া যায় না। হ্যাঁ, এই জন্য আপনি আসছেন আমাদের প্রোগ্রামে, এটা তো আমরা খুব লাকি মনে করছি। না, মুক্তার ভাই আসলে হয় কি, কথাবার্তা হয়, কথা মানে একটা প্রাণবন্ততা ফিরে আসে অনুষ্ঠানে, এটা আর কি। যা হোক, আমাদের ল্যাক্কেন কালো মেয়ের কথা বলছিলেন, সেই জন্য তারা যে মাখে ফর্সা হওয়ার জন্য চেষ্টা করে, শেষে মাখতে যায় দেখা যায় যে ফর্সা তো হয় না, দাড়ি মুছ গজায় যায়। আচ্ছা, তো এই যে পরিস্থিতি, মানে এটা কেন হয়, মানে আসলে কেন করে তারা, মানে সবাই তো সুন্দরী পূজারী হয়, তাই না? সুন্দরের দিকে সবাই ধাবিত হয়, এর জন্য তারা খুব সুন্দর হওয়ার চেষ্টা করে। ওই যে ভাই বললো না, যে নাইট ক্রিম বলেন বা আর অন্যান্য যে ক্রিম ব্যবহার করে, কিন্তু পরিশেষে দেখা গেল যে না, এটা আসলে হলো না, আমার হচ্ছে বৃথা, যে এত কিছু করাটাই বৃথা। এরকম সে অনুভূতি করতে থাকে। আবার হচ্ছে এই কারণে সে নিজেকে অত্যন্ত ঘৃণার চোখে দেখে, যে আসলে আমার জন্মটাই নেওয়াটা ভুল, এবং বোকাটের মতো সে কথাবার্তা বলতে থাকে। এরকমটি, এটা তার ভ্রান্ত ধারণা। অবশ্যই এটা আমি বলবো যে এটা তার ভ্রান্ত ধারণা। তারপরে আরেকটা বিষয় বলি, সেটা হলো যে
আহ, কালো মেয়েদের যে কি কষ্ট সেটা যদি আপনাদেরকে আমি বুঝাতে পারি, আসলে সেই ইংরেজিটা বলাটা ঠিক হবে কিনা জানি না। আমেরিকার আর হচ্ছে আমেরিকান আর হচ্ছে আফ্রিকান যে কালো সাদার মধ্যে প্রবাদ আছে, তার মধ্যে একটা গালি কিন্তু খুব মারাত্মক লেভেলের আছে। সেটা একদম মানে যে গালিটা আমি ইংরেজিটা নাই বলি, তো যে অত্যন্ত সে গালিটা থাকে, মানে অনুভব, মানে এরা হচ্ছে এরকম কি ইয়ে করে যে আসলে আমাদের জন্মটাই, মানে আমরা আসলে কালো হলাম কেন, এরকমটি একটা তারা অনুভূতি করে। কারণ ফর্সাদের কিন্তু সবাই মূল্যায়ন করে বা একটু দৃষ্টিগোচর হয়ে দেখে, আর এরা যত ইয়ে করুক না কেন সেটাই পায় না। সে নিজেকে অপাদত্থ বোধ মনে করে, এটা হচ্ছে তার মূল কথা। সে অপাদত্থ মনে করে বা গুরুত্বহীন মনে করে সে নিশ্চিত জানে, আচ্ছা এরকমটি। আবার হচ্ছে তার যদি কোনো দেহে কোনো রোগ লক্ষণ আসে, তাহলে সে মনে করে যে আমার বড় ধরনের একটা রোগ হয়েছে, মানে বড় ধরনের রোগ, এটাতে আমার নিশ্চিত আমি মৃত্যুবরণ করব, তার মরণের ভয় থাকে। আবার এই যে যে মনোকষ্ট থাকে, মানে কারো ভিতরে যে কিছু মানে অনুভূতি হয়, সেটা সে মানে বোঝাতে পারে না। তো এই কারণে সে আত্মহত্যার প্রবণতাটাও তার থাকে। এবং মানে এই মানে কি বলবো আপনাকে, ভাষায় খুঁজে পাচ্ছি না, তার এই দুর্ভাবনা বা দুর্ভাগ্য জীবনটা শেষ করে দিতে চায়, এরকমটা একটা তার হচ্ছে তার অনুভূতি জন্মে। আর লাস্ট ফিনিশিং এ সে এরকমটি অনুভব করতে থাকে যে আমার দুর্ভাগ্য, আমি কালো চামড়া নিয়ে জন্মগ্রহণ করেছি, আমি কোনো কাজ করতে পারছি না, কাজ করার চেষ্টা করব, কিন্তু জানি শেষ পর্যন্ত আমি কালোই থাকবো। হ্যাঁ, এই পরিস্থিতি হচ্ছে ল্যাকেনের অবস্থা। এখানে আব্দুল মোতালেব ভাই, আমার একটা কথা আছে, বারবার কালোর কথাটা আসতেছে, তো বারবার কালোর কথা আসার ফলে হয়তোবা আমাদের অডিয়েন্স যারা আছে তারা মনে করবে যে কালোটাই মূল বিষয়। আসলে এখানে কালোটা মূল বিষয় নয়, এটা একটা আহ, রূপক মানে শব্দ। মেইন বিষয় হচ্ছে যার যে কমতি আছে, যেমন মানুষ তো আমরা কেউ পরিপূর্ণ না, আমাদের সবার কোথাও না কোথাও কোনো কমতি আছে। কেউ হয়তো বা একটু বেশি ফর্সা, কারো মাথায় চুল কম, কারো মাথায় চুল বেশি, কেউ একটু বেটে, কেউ একটু বেশি লম্বা, সবাই মানুষ হিসেবে আমরা কেউ পরিপূর্ণ না, সবারই কোথাও না কোথাও কোনো ফল্ট আছে। তো ল্যাকটেনের ক্ষেত্রে হয় কি, তার যে দুর্বলতা সেটাকে সে বেশি মূল্যায়ন করে, সে এটাকে রিকভারি করার চেষ্টা করে। যেমন একটা খাটো মানুষ চেষ্টা করবে লম্বা হওয়ার জন্য, আসলে তো লম্বা হতে হইতে পারবে না, সেই জন্য তার বক্তব্যটা এরকম যে আমি আমি জানি আমি যত চেষ্টা করি লম্বা তো আমি হতে পারবো না। মানে মূল বিষয়টা এরকম, একটা একটা মানুষ যখন স্বাভাবিক, মানে আমি যখন ল্যাককানের রোগী হব তখন হয়তো বা আমার চোখে চশমা, অন্য চোখে তো চশমা নাই, তাহলে মনে হয় যে আমি দেখতে হচ্ছে আমি কতই না ঘৃণিত সমাজে, এইরকম আর কি, যে কোনো একটা বিষয়কে বড় করে দেখা, এটাই আর কি বোঝাতে চাচ্ছে আব্দুল মোতালেব ভাই, সেটাই আমি আরো ওই পরিষ্কার করলাম আর কি। ঠিক আছে, আপনি যে কথাটা বললেছেন, কথাটা এটাই, ভাব ভাব কথাটা এটাই, যে যার যে বিষয় কমতি আছে সে সে বিষয়টা এটা বলবে। এখন আমি এটা বুঝালাম কেমন, যে আসলে কালোরা, আহ, আমার কাছে আমার ব্যক্তিগতভাবে একটা রোগী আছে, সে আমাকে এভাবে বলে যে ভাই আসলে সাদা চামড়ারই হচ্ছে খুব মূল্যায়ন, আপনি মানে যত কিছু করেন না কেন কালোদের কোনো দাম নাই। তা আমি বললাম যে তুমি এইভাবে মনে করো কেন, কারণ তুমি তো আর নিজে নিজে জন্ম নেওনি, হচ্ছে আল্লাহ তোমাকে সবচাইতে যেভাবে দেখতে ভালো মনে হবে হয়েছে, আল্লাহ সেভাবে তোমাকে তৈরি করেছে, এটা এইভাবে তুমি চিন্তা করো, তাহলে তোমার আর কোনো ঝামেলা হবে না। কারণ আল্লাহ তো বলেছে যে মানুষ সর্বশ্রেষ্ঠ তাকে, তাহলে তার আঙ্গিকে সে সুন্দরভাবে গড়াইছে, ওকে যেভাবে দেখতে ভালো লাগবে সেভাবেই হচ্ছে ওকে বানাইছে, বিষয়টা এরকমই। তো যাই হোক, এটা ওই যে কালোরা একটু মন খারাপ করে যে 10টা ছেলে পেলে ওর সাথে একটু ঘুরছে না, আর ফর্সাদের ছেলে 10টা ছেলে পেলে একটু ঘুরছে, এই বিষয়টাতে মেয়েদের একটা হিংসা লাগতেই পারে। এই বিষয়ের কারণে কালোকে একটু বেশি প্রাধান্য দিয়েছে, আমি দিইনি, অন্যান্য ডাক্তারেরাও দিয়েছে আর কি এই কালোকে।
তো যাই হোক, এই রোগীর আরো মানসিক কিছু লক্ষণ আছে। সেটা হলো যে সে হচ্ছে শূন্যের মাঝখানে ভাসছে, অথবা শুয়ে থাকলে সে বিছানায় মানে বিছানার উপরে শুয়ে নাই, সে ভাসতেছে, এরকম একটা সে মনে করে। তার এটা খুবই গুরুত্বপূর্ণ একটা লক্ষণ। আবার মানসিক আরো কাজের ক্ষেত্রে, ও এক্ষেত্রে আমি আরেকটা কথা বল না, আচ্ছা এই লক্ষণটা পরেই বলি, তাহলে একটু বেশি ভালো হয়। আচ্ছা, মানসিক লক্ষণগুলোর মধ্যে ভ্রাম্যমান বলেন আর হচ্ছে পরিবর্তনশীল বলেন, এই অবস্থাটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। যে তিনি এটা মানসিক ইয়ার মধ্যে পড়ে যে সে বিভিন্ন ধরনের চিন্তাধারা করতে থাকে, বা একটা কাজ সে উপস্থাপনা করবে, যে কোনো কাজ। বা ধরেন সাপোজ আমি যদি ল্যাকটানে রোগী হই, তাহলে পরে এই যে আজকে আপনাদের মাঝে যেভাবে কথা বলবো, এটা তো আমার একটা প্রিপারেশন লাগে। তো প্রিপারেশন যখন লাগে, তখন সেই ল্যাকটানে রোগীরা সকল ধরনের প্রিপারেশন নিবে ঠিকই, কিন্তু লাস্টে কি দিয়ে শুরু করবে, এই মানে এটাতে আর ইয়া করতে পারে না, তখন সবকিছু একটা হুন্ডল পাকিয়ে দেয়। এটা হচ্ছে তার মানসিকের মধ্যে সবচেয়ে মানে ইয়া মানে হচ্ছে আপনার লক্ষণ। এটা হচ্ছে কষ্টকর বিষয় ল্যাকটানের। আর সে মনে করে তার মনে ধারণা জন্মে, সে যা বলে সবই মিথ্যা কথা বলে। এটা তার মনে ধারণা জন্মে বা কল্পনা করতে থাকে। মানে সে কিছু আসলে বলেছে এরকমটি সে মনে করতে পারে না, যে আমি আসলে এটা বললাম না এটা শুনলাম, এরকমটি সে মনে করতে থাকে। এটা অনেক ক্ষেত্রে হয়। আবার ল্যাকটানের রোগীর কোনো লক্ষণ উপস্থিত হয়, যখন মানে যে কোনো লক্ষণ উপস্থিত হয়, তখন সে মনে করবে যে এটা স্থায়ী, তার এই রোগটা খুব ভয়াবহ অবস্থায় উপস্থিত হয়েছে। এইটা নিয়ে সে অত্যন্ত উৎকণ্ঠায় থাকে, ভয় এবং উৎকণ্ঠায় থাকে। আবার তার এই লক্ষণ থেকে তার উৎপত্তি হবে, এই নিয়ে আরো বড় আকার ধারণ করে সে মারা যাবে, এরকম একটা সে মনে করে। ল্যাকটানের রোগীর মনে হয় তার নাকটা নিজের নাকটা নাক না, ওই অন্যের নাকের নাক নিয়ে হচ্ছে চলাফেরা করছে, এরকমটি সে মনে করে। এটা ল্যাকটানের খুবই একটা গুরুত্বপূর্ণ লক্ষণ। সে আরো কল্পনা করতে থাকে তার দেহটা বা তার জিনিসপত্র গুলান বা এটা তার নিজের না, মানে ওই সে মনে করবে যে ওর শরীরটা বা ওর যেগুলা পার্সোনাল জিনিসপত্র, সেগুলা সে মনে করবে না, ওটা ওর নিজের না, এরকমটি সে কল্পনা করতে থাকে। আরো কল্পনা করতে থাকে মাকড়সা বলেন, সাপ বলেন, বা আর অন্যান্য ক্ষতিকর যে প্রাণীগুলান আছে, সেই প্রাণীগুলান সবসময়ের জন্য দেখতে পাচ্ছে। এটা সে এরকমটি একটা অনুভূতি করতে থাকে। আর সে হচ্ছে একা থাকতে ভয় পায়। এই প্রসঙ্গে একটা আমি হচ্ছে যেই রোগীগুলান বললাম আপনাদের কাছে, এটা হচ্ছে আমাদের পড়া বলেন বা অন্যান্য ডাক্তারেরা লিখেছে। তো এই বিষয়ে আমি জলজন্ত ভাবে একটা রোগী আমি দেখতে পেয়েছিলাম আমাদের স্যারের কাছে। আমরা তখন একদম ফার্স্ট ইয়ারে কি সেকেন্ড ইয়ারে পড়তাম, তখন ওই রোগীটা মানে হচ্ছে প্রায় অজ্ঞান হয়ে যায় এবং হাতগুলা সে মনে করে যে সাপ, এবং যা কিছু দেখে সব সাপ, এবং তার চুল যখন থাকে, তখন মনে করে যে অনেকগুলো চুল সে হচ্ছে সাপ লটকে আছে, এরকমটা একটা অনুভূতি করে। তো হতে পারে এই ল্যাকটানের রোগী ওইটা হতে পারে। তখন যেহেতু আমরা ফার্স্ট ইয়ারে পড়তাম বা সেকেন্ড ইয়ারে পড়তাম, তখন অতটা ভালো উপলব্ধি করতে পারতাম না যে আসলে কোন রোগীর এটা। আর হচ্ছে আরো কিছু মানসিক লক্ষণ আছে। সেই মানসিক লক্ষণ যদিও রোগীর মধ্যে এইসব মানে এত কিছু ঘটনা ঘটে, মানে রোগীর সাথে এত কিছু ঘটনা ঘটে, সে যদি না বলে তাহলে পরে অন্যরা কেউ সেটা বুঝতে পারে না। সে মানে যদি বলে তাহলে অন্যরা বুঝতে পারে যে হ্যাঁ এই ধরনের তার কল্পনা হচ্ছে আর কি। আচ্ছা, আমিও প্রায় শেষ করে দেব ইনশাআল্লাহ 15 মিনিটের মধ্যে। আচ্ছা,
আহ, এরকম একটা অনুভূতি করে, মনে করে তিনি সাঁতার কাটতেছে অথবা ভূতের ন্যায় সে শূন্য ভাসতেছে, এরকমটি সে মনে করে সর্বদা। আর এই প্রসঙ্গে আমি, এটা হচ্ছে মানসিক লক্ষণ। তার মধ্যে আমি আগে গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছি, যে এই কিনোটের বিষয়ে আমি যেটা বলেছি, যে পাশ পরিবর্তন, তারপর স্মৃতিশক্তি দুর্বলতা, বিচার বুদ্ধি দুর্বলতা, তারপর মাসিকের সময় গলা ব্যথা বা স্তন ব্যথা বা কাশি, এই 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 বিষয়গুলো নিয়ে সংক্ষিপ্ত হারে আপনারা ধরে রাখেন, যেহেতু আমি 15 মিনিটের মধ্যে শেষ করে দেবো, যদি না বলতে পারি তখন ইয়ে করেন। এই বিষয়ে একটা হচ্ছে ডক্টর ঘটকের একটা রোগীর বর্ণনা দিই। ঘটকের না, আসলে ঘটকের বইয়ে সে লিপির একটা রোগের বর্ণনা দিয়েছে। তো এই হচ্ছে এই ল্যাককেনের, এই যে রোহিদাস দাদা একটা কথা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলেছে, যে ভাই লক্ষণ যদি না মেলে তাহলে কোন কাজ হবে না। হ্যাঁ, এই কথাটা কিন্তু ভাই বলেছে। তারই আঙ্গিকে আমি আরেকটা রোগলিপি শেয়ার করি, তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে লক্ষণটা কত গুরুত্বপূর্ণ, ল্যাককেনও হচ্ছে কত গুরুত্বপূর্ণ। ল্যাককেনে কোথাও কেউ লেখেনি যে বিশেষভাবে যৌন বিষয়ের উপরে এদের প্রাধান্য আছে বা ক্রিয়া কাজ করে, এটা কেউ কোথাও কোনোভাবে লেখেনি ল্যাককেনের বিষয়। কিন্তু ডক্টর লিপির একটা রোগীর হচ্ছে বর্ণনাতে আসছে, একটা রোগীর হচ্ছে 45 বছর বয়স। এই রোগীটা তার মানে যখন সে বিবাহিত করে, বিয়ে হয়, তখন তার পূর্ণ সাধারণ স্বাস্থ্য দিক দিয়ে সে অত্যন্ত ভালো বোধ ছিল। তার 6 বছর হয়ে গেছে, স্ত্রী যখন সংগ্রাম করে বা সহবাস করে তার শুক্রপাত হয় না। কখনো কখনো শুক্রপাত স্বপ্নেও হইতো সামান্য ইয়াতে, আর লিঙ্গ হচ্ছে উত্থিত হয় না, অত্যন্ত দুর্বল থাকতো। আর হচ্ছে তল পেটে অত্যন্ত জ্বালা থাকতো, অন্ডকোষে জ্বালা, মলদ্বারে উদ্ভিদের মতো কিছু থাকতো, চুলকানি, এবং যন্ত্রণের বিষয়ে অত্যন্ত দুর্বলতা, সাথে চোখেও দুর্বলতা ছিল। আর অতি সহজে তাকে ঠান্ডা লাগতো, আর সহজে সর্দি কাশি লাগতো। শরীরে বিভিন্ন ধরনের ব্যথা থাকতো, কখনো কখনো এক স্থানে, কখনো অন্য স্থানে সঞ্চিত করে বেড়ায়, এরকমটি ভাবে থাকতো। তখন হচ্ছে তখন ডক্টর লিপির কাছে এই সমস্যাটা নিয়ে যায়। তখন সেই হচ্ছে আপনার লিপি এই লক্ষণের উপর ভিত্তি করে সে লক্ষণ, ডিপথিরিয়ার যে লক্ষণটা পায়, যে গলাতে অতীতে তার গলাতে তার ডিপথিরিয়া ছিল, এবং পারদ যে ওষুধগুলো আছে এটা ব্যবহার করা ছিল, এবং গলা খেতেও প্রায় একদিকে ব্যথা হতো আর অন্যদিকে আক্রান্ত হতো। এইভাবে পর্যায়ক্রমে ফিরে আসতো আর কি। এই অবস্থায় মানে কখনো কখনো ডান পাশে, কখনো বাম পাশে, কখনো এই পাশে, কখনো ওই পাশে, কখনো এই পাশে, কখনো ওই পাশে, এই অনুভূতিটাতে ডক্টর লিপি হচ্ছে ল্যাককেনি নাম দিয়েছিল সিএম। তাতেই আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো, এবং পরবর্তীতে পালসিটিলার দেওয়ার কথাটা বলেছিল, কিন্তু ওটা প্রয়োজন হয়নি। তার কিছুদিন পরে, কয়েক সপ্তাহ মানে পরে হচ্ছে 3 মাসের মধ্যে তার স্ত্রী অন্তঃসত্ত্বা হয়। আর হচ্ছে এটা অত্যন্ত অদ্ভুত এবং স্বাস্থ্যবান ভাবে সে পূর্ণ রোগী পায়। তো দেখেন এই বিষয়টা কত একটা গুরুত্বপূর্ণ লক্ষণ, যে শুধু এপাশ ওপাশ পরিবর্তনের ক্ষেত্রে যে যে লক্ষণটার কথা বললাম, এই ওষুধের ক্ষেত্রে এই একটা লক্ষণটা খুবই গুরুত্বপূর্ণ। এই একটা লক্ষণের উপর কেন্দ্র করে আপনারা ওষুধটা দিতে পারেন। তো আমি যে কথাটা বলতে লাগলাম, যে দেখেন এই ওষুধটাতে জননেন্দ্রিয়ের উপরে কোনো ধরনের কেউ কিছু লেখেনি বা ক্রিয়াস্থলও নাই। তো দেখেন লক্ষণটা মিল খাইছে, বিধায় হচ্ছে এই ওষুধটাতে এরকমটি ধরনের কাজ করছে।
তো বলা শুরু। আচ্ছা, আরো রোগীকে যদি করা যায় না, আমি ওইদিকে আর যাচ্ছি না। আচ্ছা, এই বিষয়ে আরো আরো কিছু গুরুত্বপূর্ণ কিছু লক্ষণ আছে যখন এই স্তরে আরো একটা ভালো কাজ করে, সেটা হলো যে স্তন প্রদাহের উপরে অত্যন্ত ব্যথা করতে থাকে, নড়াচড়া করতে পারে না, সাথে হচ্ছে বাঁধে রাখতে বেশি, মানে বাঁধে রাখতে বাধ্য হয়, তার ব্যথাটা এরকমই। এবং যখন তার স্তন প্রদাহ হয়, তখন যখন সিঁড়ি থেকে নামতে থাকে, যে ঝাঁকুনিটা লাগে, সিঁড়ি থেকে নামতে যে ঝাঁকুনিটা লাগে, সেটাও তার সহনীয় নয়। সেক্ষেত্রে তাকে উঁচু করে ধরে রাখতে হয়। মানে তার স্তন দ্বয় উঁচু করে ধরে রাখতে হয় যেন সে ব্যথাটা না পায়। এরকমটি এই স্তনের দুধ আসার ক্ষেত্রেও খুব ভালো কাজ করে। আবার হচ্ছে স্তনদ্বয়টা হচ্ছে শুকাতেও খুব ভালো কাজ করে। যেমন বাচ্চা জন্মের পরে বাচ্চা মারা যায়, সেক্ষেত্রে সেই প্রসূতির হচ্ছে স্তনদ্বয় শুকাতে এই ল্যাকটেনটা বেশ উপকারে আসে। এই রোগীর আরো কিছু লক্ষণ, সেটা হলো যে এই ঢোক গিলার প্রতি একটা প্রবণতা, ব্যাপক প্রবণতা থাকে, মানে প্রায় ঢোক গিলতে থাকে। এই রোগী খাবার পছন্দ করে লবণ এবং ঝাল, এটা প্রবল ইচ্ছা, আর মিষ্টিতে অনিচ্ছা। এই আরো কিছু বলার ইয়া ছিল, তো আমি আর সামনের দিকে সময় খুব কম। কাতরতার মধ্যে ভাই যদি আপনাদের কারো কিছু বলার থাকে তাহলে আপনারা বলেন। কাতরতা ভাই, কাতরতা আমি এখানে আমার ভাই সংক্ষিপ্ত কাতরতা, এটা শীত কাতর নাকি ছিল বিষয়টা? আমি শুরুতে বলেছি গরম কাতর। ও আচ্ছা, আমি তাহলে খেয়াল করিনি, তখন অন্য কাজ ছিল। হ্যাঁ, আমি শুরুতে বলেছি গরম কাতর আর গরম কাতর। আচ্ছা, আর কি বাতরোগের বেলায় ঠান্ডার প্রলেপ দিলে ব্যথাটা আরাম পায়। এটা এই হচ্ছে ল্যাকটেনের। অন্যান্য ক্ষেত্রে সে হচ্ছে গরমে হয়ে আছে। আচ্ছা, কেউ কি কোনো প্রশ্ন করতে চাচ্ছিলেন? কোনো কথা বলতে চাইলে বলেন, আমাদের সময় কম আছে, 7 মিনিট সময় আছে। কারো যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন। তার মধ্যে আমি একটা হচ্ছে আপনারা কথা বলেন, আমি আরেকটা কথা রোগীলিপি শেয়ার করি। আব্দুল মোতালেব ভাই আর আমার বিষয়টা বলি, যে লক্ষণের কথা যখন আজকে বলছিলাম তখন সেই কথাটাই বলি। আমার একটা পেশেন্ট, গত সপ্তাহের পেশেন্ট, মনে হয় মেবি গত সপ্তাহে হবে, তার খেলতে যে হঠাৎ হচ্ছে ব্যাডমিন্টন খেলেছে এবং হচ্ছে নাচছে, একটা মেয়ে নাচার পরে ডান হাঁটুতে প্রচণ্ড ব্যথা, যন্ত্রণা। সে অর্থোপেডিক দেখাইছে, আরও অনেক ডাক্তার দেখানো হয়েছে, 2-3টে ডাক্তার দেখাইছে, তার যন্ত্রণা কমে নাই। হচ্ছে তো শেষে আমার কাছে আসছিল, অনেক কান্নাকাটি করছিল, একজন ধরে নিয়ে আসছে তাকে। তো আমি তাকে আর্নিকা দিয়েছিলাম। আর্নিকা দেওয়ার পরে কোনো মানে তেমন কোনো রেসপন্স করে নাই। তা আমি আব্দুল মোতালেব ভাইকে বলছি, আব্দুল মোতালেব ভাই, রুগীটা তো আমার আসছিল, আমি তাকে আর্নিকা দিলাম, আর্নিকা কি দেওয়া আমার ভুল ছিল? তো এই কথাটা আমার মনে থাকবে, হয়তো বা ইনশাল্লাহ ভবিষ্যৎ চিকিৎসা জীবনে কাজে লাগবে। তো উনি এক কথায় বললো আমাকে, বলছে ভাই যদি ভুল না থাকে তাহলে কাজ হলো না কেন? তাহলে বলছে তাই তো, যদি আমি ভুলই না করি, আর্নিকা যদি আমার ঠিকই থাকে, তাহলে কাজ হলো না কেন? তাহলে মানে নিশ্চয়ই ভুল আছে। তো কথাটা আমার খুব ভালো লাগছিল। পরবর্তীতে আমরা আবার হচ্ছে নতুন মেডিসিন সিলেকশন করলাম, সেটা দেওয়ার পরে আলহামদুলিল্লাহ সেই দুই দিনের মধ্যেই হচ্ছে তার সমস্যা চলে গেছে, এখন সে আলহামদুলিল্লাহ ভালো আছে। তো এরকম আর কি, বিষয়টা হচ্ছে এরকমই যে লক্ষণে আসলে মিললে হবে, না মিললে কোনো কিছু খাওয়ালেই লাভ হবে না, বরং বারবার বৃথা চেষ্টা করলে, বিনা লক্ষণে চেষ্টা করলে লাভের চাইতে লস বেশি হবে, ক্ষতি হবে। তো কেউ কি, হ্যাঁ
আমিনুল ভাই, জি ভাই। আমিনুল ভাই আর মোতালেব আছে, আর একজন হলো ওই ভাইয়ের নাম কি, ওই যে যোগদান করলো পরে তরিকুল, না হচ্ছে মুক্তার ভাই। মুক্তার, মুক্তার ভাই মুক্তার ভাই কি লাইনে আছে? আছে মেবি। আচ্ছা, আপনাদের কাছে আমার একটা মানে মানে জানার আছে বিষয়, বা আপনারা যদি এরকম মুক্তার পান, মুক্তার ভাই আছে। আছে। আমরা যেমন বাবুর ভাই আছে। আছি ভাই, বাবুর ভাই আছে। হ্যাঁ প্যাথোলজিতে আমরা ওই যে টাইফয়েডের টেস্ট করতে জানি বা করি, জি সেখানে টাইটার 80, 160, 320 এভাবে বাড়ে আর কি। কারণ আমার কথা হলো অ্যান্টিবায়োটিক দিলে তো কমে, এটা হলো আমি অ্যালোপ্যাথির হিসাব করে বলছি। জি 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 এই রোগটা হোমিওতেও যাবে, জি সেটাই আমরা পড়াশোনা করছি। জি। এখন আমি বলতে চাচ্ছি, যদি আপনারা এরকম কখন পান যে টাইটার 1:320 এরকম হয়ে গেছে, এরকম কখনো যদি পান যে ভাই আমি পরে টাইটার করে দেখছি যে ওর মানে 80 নিচে চলে আসছে বা 80 তে আসছে, তাহলে আমাকে একটু জানাবেন এক সময়, তাহলে মানে আমার আর একটু আস্থা চলে আসবে। এই হলো ব্যাপার। হ্যাঁ, আমার একটা এরকম পেশেন্ট ছিল আগে, ছিল। এখন তারা তো পারিবারিকভাবে আমার চিকিৎসা নেয়। আমার পেশেন্ট ছিল, টেস্ট করা হয়েছিলাম আমরা। আচ্ছা, এরপরে ভবিষ্যতে যদি আমরা পাই, বাবুর ভাই, আমি আব্দুল মুতালিব ভাই আপনাকে জানাবো ইনশাআল্লাহ। যদি মনে করেন ফিল করেন যে টাইফয়েড রোগী, বা অনেকেই হয় যে টেস্ট করে আসছে, জি জি রিপোর্টে দেখতেছি জি জি। যে টাইফয়েড টাইটার আছে, টিও টিএস এসবিএস এগুলো আমরা মোটামুটি সবাই জানি, আপনারাও জানেন। এর চাইতে আরেকটা ভালো অফার দিই আপনাকে। ভালো অফার হচ্ছে, আপনি যদি এরকম কোনো রোগী পান, তাহলে আমাদের শরণাপন্ন হন, আমরা চেষ্টা করি এবং আপনি দেখেন। আচ্ছা, সেক্ষেত্রে একটু দূরত্ব, যে দেখা যায় আমিনুল ভাইয়ের সাথে যোগাযোগ করবো, আমি তো রুগী মিলে আমার এলাকায় পাবো, গোপালগঞ্জে পাবো, জি জি, ওখানে রেফার করা তো আসলে সহজ ব্যাপার না। সমস্যা নাই। প্রয়োজনে আপনি ওষুধ দিবেন, আমরা এখান ও থেকে আচ্ছা, সাজেস্ট করব। আপনি ওষুধ দিবেন, আমরা সহযোগিতা আমরা করবো। আপনাকে সহযোগিতা করব, আপনি দিবেন। আমরা সার্বিক আর সহযোগিতা করবো ইনশাআল্লাহ। দোয়া করেন, আমার আছে যে আমি খুব তাড়াতাড়ি মানে প্র্যাকটিস করবো, জি। সেটা হয়তো 6 মাস হতে পারে। আমাদের আমরা তো অনেককে শেয়ার করি না, সবসময় শেয়ার করি না, করতেও চাই না, সব তো করবো না। আমরা টিউমারের রোগীর ক্ষেত্রে একটা ভিডিও দিয়েছি আপনাকে, আপনি যদি হচ্ছে আমাদের গ্রুপে মেসেজ দেখেন তাহলে দেখতে পাবেন। একটা বাচ্চার জন্মের পরে বড় একটা টিউমার মাথার পেছনে শক্ত গজগজ করছিল। তা আলহামদুলিল্লাহ এগুলা, তারপরে হচ্ছে আপনার ইডেমার পেশেন্ট, যেগুলো হচ্ছে ওই যে পানিপূর্ণ একটা থলি হয়, মাথার খুলিতে একটু বসা বসা ভাব ছিল। এরকম ক্ষেত্রে, অনেক ক্ষেত্রে আপনি দেখতে পাবেন, এরকম দেখলে অবশ্যই সুবিধা হয়। যারা যুক্তি বিশ্বাস করে, যারা প্রমাণ বিশ্বাস করে, তাদের জন্যই হোমিওপ্যাথি সবচেয়ে বেস্ট। অন্ধের মতো বিশ্বাস করতে হবে না। সবচেয়ে খুবই ভালো কথা বলছেন। আমাদের দেখে দেখেই করতে হবে। ডাক্তার ন্যাশ বলেন, আরো বড় বড় ডাক্তার বলেন, সবার কার্যক্রম এরকমই ছিল। ডাক্তার কেন্ট, তিনার কার্যক্রম এরকমই ছিল। তারা আগে দেখতেন, বাস্তবতা দেখতেন, তারপরে সেটা বিলিভ করতেন। তা আমরা অবশ্যই এই বিষয়ে যদি পাই আপনাকে ইয়ে করবো, আপনি যদি পান আমরা ইনশাল্লাহ সেটার হয়তো ট্রিটমেন্ট দেবো ইনশাল্লাহ, এখান থেকেই দেবো, যে যেখানেই থাকে ইনশাল্লাহ সেখান থেকেই দেবো। আচ্ছা আচ্ছা ভাই। তো আমাদের আর 2 মিনিট আছে, আমরা শেষ করে দিই। সবাইকে অসংখ্য ধন্যবাদ অংশগ্রহণ করার জন্য। বিশেষ করে মুক্তার ভাই, বাবুর ভাই। আমরা জানি বাবুর ভাই, মুক্তার ভাই দুজনই ব্যস্ত মানুষ। বাবুর ভাই অনেক কষ্ট করে আমাদের সাথে যোগ হয়। আমি জানি কত কষ্ট মানে হয় তার। তো সবাই যারা অংশগ্রহণ করছে তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ। সবাই আমাদের সাথে থাকবেন, একসাথে থাকলে আমরা পরিবারের মতো একসাথে থাকবো ইনশাল্লাহ, একসাথে আলোচনা করব। আগামী সপ্তাহে ইনশাল্লাহ দেখা হবে, নতুন কোনো মেডিসিন, নতুন কোনো টপিক নিয়ে কথা হবে ইনশাল্লাহ। দোয়া করি সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। এই শুভকামনা আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।